আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুচ্ছপূর্ত 22 বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মৌলিক জিকে অংশের আজকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অধ্যায় 9 এর ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অধ্যায় 9 এ রয়েছে সরকারের অঙ্গ সংস্থা। আমাদের ক্লাস শুরু করছি। সরকারকে বলা হয় একটি রাষ্ট্রের মস্তিষ্ক। সরকারের সাধারণত তিনটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি রাষ্ট্রের মস্তিষ্ক? উত্তর হচ্ছে সরকার। এবং সরকারের বিভাগ কয়টি? উত্তর হচ্ছে তিন। আইন বিভাগ হচ্ছে আইন প্রণয়ন করে, আইন পরিবর্তন কিংবা আইন সংস্করণ করে। শাসন বিভাগ আইন বিভাগের প্রণয়নকৃত আইনকে প্রয়োগ করে এবং বিচার বিভাগ তাদের বিচারিক কার্য সম্পাদন করে। প্রত্যেকটি রাষ্ট্রে হচ্ছে চারটি উপাদান রয়েছে, হচ্ছে নাগরিক, ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার। রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতা সরকারের মাধ্যমে প্রয়োগ করে। তাহলে রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতা কার মাধ্যমে প্রয়োগ করে? সেটা হচ্ছে সরকারের মাধ্যমে। আবার সরকার গঠিত হয় জনপ্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, যে প্রতিনিধিরা নির্বাচিত হন। সরকার সংবিধান প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি বা কৌশল তৈরি করে। তাহলে জনপ্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হন, তাদেরকে নিয়ে সরকার গঠিত হয় এবং সেই সরকার একটি সংবিধান প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনার নীতি বা কৌশল তৈরি করার জন্য। অ্যারিস্টটল সরকারের কার্যাবলীকে তিন ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে সিদ্ধান্তমূলক, শাসন সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত। এই তিনটেই হচ্ছে মূলত সরকারের তিনটি বিভাগ। এটি হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন এবং সংশোধন করে তাকে আইন বিভাগ বলা হয়। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে যে বিভাগ বাস্তবায়িত করে সেই বিভাগকে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বলা হয়। রাষ্ট্রের সকল ধরনের প্রশাসনিক কাজকর্ম শাসন বিভাগ দ্বারা সম্পাদিত হয়। এবং সরকারের যে বিভাগ বিচারিক কার্যক্রম সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলা হয়। বিচার বিভাগ স্বাধীন নিরপেক্ষ থাকলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তবে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বিচার বিভাগের স্বাধীন এবং নিরপেক্ষতা। সংসদীয় শাসন শাসন ব্যবস্থাতে আইনসভাতে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের হাতে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা ন্যস্ত করা হয়। অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থায় যারা নির্বাচনের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয় বা নির্বাহী বিভাগের ক্ষমতা দেওয়া হয়। বিচার বিভাগ উভয় বিভাগের নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করে। কিন্তু বিচার বিভাগ হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের বাইরে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করে। পক্ষান্তরে রাষ্ট্র প্রধান শাসিত ব্যবস্থাতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি চালু থাকে। অর্থাৎ এখানে হচ্ছে রাষ্ট্রপতি সব, এটা হচ্ছে রাষ্ট্র প্রধান শাসিত, সেখানে হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, অর্থাৎ একজনই হচ্ছে সব ক্ষমতার মালিক, যার কথাতে সবকিছু চলে। সেখানে হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ অর্থাৎ কেন্দ্রমুখী হয়ে যায়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাতে। তাহলে সার সম্পর্কে সংক্ষেপ হচ্ছে রাষ্ট্রের চারটি উপাদান নিয়ে গঠিত হয় রাষ্ট্র। এবং সরকারকে, তার একটি হচ্ছে সরকার, এবং সরকারকে বলা হয় রাষ্ট্রের মুখপাত্র। এবং প্রত্যেকটি সরকারের তিনটি উপাদান রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন করে, শাসন বিভাগ সেই আইনকে বাস্তবায়ন করে এবং বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা প্রদান করে এবং কার্য সম্পাদন করে। সরকারের বিভাগ হচ্ছে তিনটি: আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কিসের মাধ্যমে? সরকারের মাধ্যমে। সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন এবং সংশোধন করে তাকে বলা হয় আইন বিভাগ।
পার্ট 2 সেটা হচ্ছে আইনসভার ধারণা এবং কার্যাবলী। সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে, পরিবর্তন করে এবং সংশোধন করে তাকে আইন বিভাগ বলা হয়, যেটা আমরা আগে দেখলাম। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে একটি দেশের শাসন কার্য পরিচালিত হয়। আইনসভার সদস্যগণ হলেন জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, অর্থাৎ যারা জনগণের প্রতি নির্বাচিত হন তাদের ভেতর থেকে আইনসভার দায়িত্ব দেওয়া হয়, তারা আইনসভার সদস্য হন এবং তারা হচ্ছে তাদের সে আইন বিভাগের মাধ্যমে প্রণয়নকৃত আইনের মাধ্যমে একটি দেশের শাসন কার্য পরিচালিত হয়। দেশের সংবিধান প্রণয়ন এবং তা বাতিল বা সংশোধন করতে পারে আইনসভা। অর্থাৎ আইনসভা একটি দেশের সংবিধান প্রণয়ন করতে পারে, তা বাতিল কিংবা সংশোধন করতে পারে। প্রাচীনকালে আইনসভার কোনো অস্তিত্ব ছিল না, তখন ছিল রাজতন্ত্র এবং অভিজাততন্ত্র। তখন রাজতন্ত্র, রাজা এবং অভিজাত ব্যক্তিরাই আইন প্রণয়ন করতেন এবং কার্যকর করতেন। সারা পৃথিবীর সকল আইনসভা বা পার্লামেন্টের জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্ট। এবং 1688 সালের গৌরবময় বিপ্লবের পরে ইংল্যান্ডে একচ্ছত্র রাজতন্ত্রের অবসান ঘটে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, সকল আইনসভার জননী হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট এবং ইংল্যান্ডে একচ্ছত্র রাজতন্ত্রের অবসান ঘটে 1688 সালে, অথবা প্রশ্ন আসতে পারে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু হয় কত সালে? উত্তর হচ্ছে 1688 সালে। আইনসভার ক্ষমতা বা কার্যাবলীকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে: প্রত্যক্ষ কার্যাবলী এবং পরোক্ষ কার্যাবলী। সারসংক্ষেপ হচ্ছে আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট হতে পারে বা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। বাংলাদেশে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মিয়ানমার। এদের হচ্ছে দুইটি কক্ষ থাকে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ নির্বাচিত হন আহ উত্তরাধিকার সূত্রে বা কয়েকটি মাধ্যমে। নিম্ন কক্ষ নির্বাচিত হয় জনপ্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। ব্রিটিশ পার্লামেন্ট ইজ দ্য মাদার অফ অল পার্লামেন্ট। সকল পার্লামেন্টের জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। এই কথাটি বলেছেন অধ্যাপক মুন্ডো। আইনসভার ক্ষমতা বা কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমরা দেখে আসলাম। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কত সালে? 1972 সালে 16 ডিসেম্বর। 4 নভেম্বর সংবিধান গৃহীত হয় গণপরিষদে এবং 16 ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা। ব্রিটেনের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ডসভা। আপনারা হচ্ছে সাধারণ জ্ঞান বই এটা দেখে রাখবেন যে বিভিন্ন দেশের উচ্চ কক্ষ, পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের নাম গুলো পরীক্ষা এসে দেখে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা ইউনিক্যামেরাল লেজিসলেচার। বর্তমান সভায় আইনসভা গুলো হচ্ছে দুই প্রকার, হচ্ছে এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট। যুক্তরাষ্ট্রে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যার উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, যেটা হচ্ছে হাউস অফ লর্ডস, এবং নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে আইনসভা হচ্ছে মূলত দুই প্রকার, এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যগণ সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার হচ্ছে দুটি পর্যায়ে রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। নিম্ন কক্ষের সদস্যরাও এক কক্ষ বিশিষ্ট সদস্যদের মতো প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। অপরদিকে উচ্চ কক্ষের সদস্যগণ উত্তরাধিকার সূত্রে বা মনোনয়নের মাধ্যমে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে পারে। আইন প্রণয়নের সর্বোচ্চ সংস্থার নাম কি? সেটা হচ্ছে আইন বিভাগ। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ড সভা। আপনারা দেখে রাখবেন যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হচ্ছে ভারত, মিয়ানমার, এদের হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ পার্লামেন্টের নামগুলো পরীক্ষাতে এসে থাকে। আইনসভাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি কক্ষকে বলা হয় নিম্ন কক্ষ এবং দ্বিতীয় কক্ষকে বলা হয় উচ্চ কক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ভারত সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিম্ন কক্ষে হচ্ছে প্রতিনিধি সভার সদস্য হচ্ছে 435, এটা প্রশ্নে পরীক্ষায় এসে থাকে। ব্রিটেনের সদস্য সংখ্যা হচ্ছে 652, কমন সভা ব্রিটেনের নিম্ন কক্ষ। এবং প্রতিটি রাষ্ট্রের নিম্ন কক্ষ হচ্ছে প্রতিনিধিত্বমূলক, কারণ প্রতিনিধির মাধ্যমে সে নিম্ন কক্ষ নির্বাচিত সদস্যরা নির্বাচিত হয়ে থাকে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটা কার্যকর হচ্ছে 3 বছর। এবং ব্রিটেনের আইনসভার কার্যকর সময়কাল হচ্ছে 5 বছর। উচ্চকক্ষ আইনসভাগুলো কিভাবে গঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সিনেট 50টি অঙ্গরাজ্য রয়েছে, সেগুলোতে 2 জন করে নির্বাচিত হয়। মোট 100 জন সিনেট সদস্য নির্বাচিত হন। এবং ব্রিটেনের সিনেট সদস্য নির্বাচিত, উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হন 815 জন। এগুলোতে আমার তেমন গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। সারসংক্ষেপ: আইনসভা হচ্ছে 2 ধরনের হতে পারে, এক হচ্ছে এককক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা আমরা দেখলাম। যার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ নামে 2টি পর্যায়ে রয়েছে। নিম্ন কক্ষের সদস্যগণ হচ্ছে সরাসরি জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, যাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক কক্ষ। এবং উচ্চ উচ্চ কক্ষের সদস্যরা 4টি মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এক হচ্ছে মনোনয়নের মাধ্যমে, দুই হচ্ছে উত্তরাধিকার সূত্রে, এবং প্রত্যক্ষ কিন্তু পরোক্ষভাবে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের কার্যকাল হচ্ছে 3 বছর, ব্রিটিশের হচ্ছে 5 বছর। মার্কিন সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে 100 জন, অঙ্গরাজ্য হচ্ছে 50টি, প্রত্যেকটি অঙ্গরাজ্যে 2 জন করে, মোট 100 জন নির্বাচিত হন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জনমত গঠন সংক্রান্ত কাজ করে থাকে। সভাকে অনেকে জাতীয় মঞ্চ বলে অভিহিত করেন। জনগণ এবং সরকারের মধ্যে হচ্ছে সেতু বন্ধন হিসাবে কাজ করে হচ্ছে আইন বিভাগ। গণতন্ত্রের প্রতীক বলা হয় আইনসভাকে, জাতীয় মঞ্চ বলা হয় আইন বিভাগ। এরপর হচ্ছে দ্বিতীয় বিভাগ, শাসন বিভাগ। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান নির্বাহী থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিযুক্ত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকেই বোঝায়। শাসন বিভাগের হচ্ছে 2টি অংশ রয়েছে, এক হচ্ছে রাজনৈতিক অংশ এবং অরাজনৈতিক অংশ। সরকারের স্থায়ী কর্মচারীদের আমলা নামে অভিহিত করা হয়। তাহলে শাসন বিভাগের হচ্ছে 2টি অংশ রয়েছে, রাজনৈতিক অংশ এবং অরাজনৈতিক অংশ। অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান হচ্ছে পার্লামেন্ট বা সংসদ অধিবেশন আহ্বান করেন, তিনি রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতির সহায়তায় শাসন ব্যবস্থা দেখা যায় ব্রিটেনে, তিনি ব্রিটেনের রানী বা রাজা। সরকারের কোন বিভাগটি জনগণের সাথে বেশি সম্পৃক্ত, সেটা হচ্ছে শাসন বিভাগ। অর্থনৈতিক সংকটময় সময় দ্রুত সিদ্ধান্ত নিতে পারে শাসন বিভাগ। প্রতিরক্ষার দায়িত্বে নিযুক্ত থাকে, প্রতিরক্ষার দায়িত্বে যারা নিযুক্ত থাকেন তারা হচ্ছে শাসন বিভাগের লিনে নিযুক্ত থাকেন। মানুষের মৌলিক অধিকার খর্ব হয় যখন সংবিধান স্থগিত করা হয়। বিচার বিভাগের গঠন এবং কার্যাবলী। বিচার বিভাগ হচ্ছে 3টি স্তরে গঠিত হয়: নিম্ন আদালত, মধ্যস্তরের আদালত এবং উচ্চ আদালত। নিম্ন আদালত হচ্ছে যে আদালতে নাগরিকদের অধিকার, অপরাধ এবং বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হয় বা সম্পন্ন করা হয়, সেটা হচ্ছে নিম্ন আদালত, বা যাকে অধীনস্থ আদালত বলা হয়। নিম্ন আদালতকে আবার 2টি অপরাধের প্রকৃতি অনুসারে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফৌজদারি আদালত এবং দেওয়ানি আদালত। সাধারণত অপরাধ সংক্রান্ত যে মামলাগুলো হয় সেগুলো হচ্ছে বিচার হয় ফৌজদারি আদালতে, এবং সম্পত্তি বিষয়ক যে মামলাগুলো হয় সেগুলো হচ্ছে নিষ্পত্তি করা হয় দেওয়ানি আদালতে। মধ্যস্তরের আদালত, মধ্যস্তরের আদালত মূলত নিম্ন আদালতের প্রদত্ত রায়ের